বুঝিনি, কে কথা বলে উঠলাম মাঝখান দিয়ে? স্যার আমি ইয়েস স্যার বলেছি। আচ্ছা, মাইনুল ইসলাম ইয়াসিন নামে কেউ কি আসো? আচ্ছা, নাই। ওকে, ইস্তিয়াকাল তায়েব। প্রেজেন্ট স্যার। আরাবি মুতাসিম ভুইয়ান। প্রেজেন্ট স্যার। মোতাসিম ফুয়াদ আদিল। প্রেজেন্ট স্যার। তাসনিম তাবাসসুম। প্রেজেন্ট স্যার। তাসনিম তাবাসসুম, ওই সরি, নুদরত নওয়ার। প্রেজেন্ট স্যার। নাইমা ইসলাম নেহা। প্রেজেন্ট স্যার। প্রাচুর্য দে। ইয়েস স্যার। মুনিম মহিউদ্দিন। স্যার। মুনিম মহিউদ্দিন। ইয়েস স্যার। ওকে, এমএসটি মালিহা। এমএসটি মালিহা নাই। এমএসটি মালিহা কি নাই? আচ্ছা, নুজা নাজাহা নুজাত খান। প্রেজেন্ট স্যার। জারিফ শারিয়ার মাহিন। প্রেজেন্ট স্যার। মাহদি হাসান মারজান। ইয়েস স্যার। অর্ণ বিশ্বাস। ইয়েস স্যার। আরাফ আবিদ। প্রেজেন্ট স্যার। মেহরাব হোসেন মিশাত। প্রেজেন্ট স্যার। আনিকা ফাতেমা। প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ নাহিন। আব্দুল্লাহ আল নাহিন। আচ্ছা, নুসরাত জান্নাত। আজমিনা বিনতে ইরফান। স্টুডেন্ট, শোনা যায় কথা আমার? ইয়েস স্যার। আব্দুল্লাহ নাহিন, নুসরাত জান্নাত, আজমিনা বিনতে ইরফান, তাসমিয়া এ জান্নাত, প্রেজেন্ট স্যার। তাহমিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মাহমুদুল্লাহ, প্রেজেন্ট স্যার। সাফওয়ান আল ইব্রাহিম, প্রেজেন্ট স্যার। ফারহান ইশরাক, প্রেজেন্ট স্যার। মহসিনা মরিয়াম, ইয়েস স্যার। আবিবা হাসান, মাহদি হাসান রিয়ান, প্রেজেন্ট স্যার। আসাদুল্লাহ আল গালিব, ইয়েস স্যার। সুমাইয়া, প্রেজেন্ট স্যার। মোস্তফা তাজওয়ার, ইয়েস স্যার। ইউশা হাসনাত ওয়াফি, ইউশা হাসনাত ওয়াফি। আচ্ছা, পরে হলো রিফান জাহান রিদা। প্রেজেন্ট স্যার। তোমার কি আজকেও ক্যামেরা অফ? রিফান জাহান রিদা, কই বাবা তুমি? ও না, ঠিক আছে, তোমার আগের দিন মনে হয় ক্যামেরা অফ ছিল, যাই হোক। তারপরে ফাইনালি হলো এমডি আয়ান মাহতাব। প্রেজেন্ট স্যার। আর কেউ তো নাই না? স্যার আমার নেটওয়ার্কে প্রবলেম ছিল, আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। কই, তুমি তো অ্যাটেন্ডেন্স দিছো। আব্দুল্লাহ নাহিন তো আমি দেখাইছি আমার যদি, ও না না দেখাইনি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। স্যার আমি কি তোমার ক্যামেরাটা অফ রাখতে পারি স্যার? বাসায় কানেক্ট নেই। আচ্ছা, ঠিক আছে বাবা, রাখো। স্যার। বলো। স্যার আমার মোবাইলে চার্জ নাই, আর আমি ক্যামেরা অন করার চেষ্টা করতেছি কিন্তু ক্যামেরা অন হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে নেহা, তুমি ক্যামেরা অফ করে রাখো বাবা। ওকে, সবাই ক্যামেরা অন করো, যাদের প্রবলেম তারা তো পারমিশন নিলাই। লেটস স্টার্ট দ্য ক্লাস নাও। স্যার আমি প্রেজেন্ট দিতে পারি নাই। মাইনুল ইসলাম ইয়াসিন, তোমার নাম 1000 বার দেখা হয়েছে, তুমি ছিলা কই? স্যার আমি একটু ওয়াশরুমে গেছিলাম স্যার। স্যার ক্যামেরা অন হইতেছে না। স্যার ঠিক আছে, ক্যামেরা অন না হলে তো তাহলে আর কিছু করার নেই, তাহলে তো ওটা অফ রাখতে হবে। আচ্ছা, মাইনুল ইসলাম ইয়াসিন, আমি তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তোমরা কি কনফিডেন্ট, মানে কনফিডেন্স পাচ্ছ? মানে ক্লাস করলে তো প্রায় 3 মাসের মতো মনে হয়, এখনো কনফিডেন্স পাচ্ছ? স্যার। বলো বাবা। হ্যালো, বলো বলো, কথা বলো না কেন বাবা? আপনি বললেন এই জন্য স্যার ইয়েস স্যার বললাম। আচ্ছা, কনফিডেন্স তো আমরা সবাই একটু একটু পাচ্ছ, মনে হচ্ছে যে তোমরা আগাইতে পারবে, নাকি মনে স্যার হচ্ছে যে এত কম পড়ায় কেন আমাদের? কোনটা মনে হচ্ছে? কি মনে হয়, কম পড়তেছো নাকি হলো
যে ইয়ে ঠিক আছে। কি মনে হয় যে তোমরা কম পড়তেছো নাকি হলো সব ঠিক আছে, আরো বেশি পড়ার দরকার কোনটা? স্যার আরো বেশি পড়ার দরকার স্যার। আরো বেশি পড়ার দরকার। এমনি একটু কম বাবা 24টা লেকচার নিছি তোমাদের, তুমি ক্যান ইউ ইমাজিন? আমার মনে হয় না যে এর আগে নিছে কেউ 24টা টানা। এই আর তো স্যার 24টা না, এটা 25টা হওয়ার কথা ছিল। এটা কি লেকচার 25 ছিল? মানে স্যার হওয়ার কথা ছিল স্যার একদিন, অন্য স্যার করেছিল। অন্য স্যার করেছিলেন। মানে এরা আমার 25 সাবজেক্টে একদিন অন্য স্যার নিছে, এটা তো হওয়ার কথা না, কারণ আমি তো প্রথম দিয়ে আছি তোমাদের সাথে। স্যার একদিন একদিন শিশির স্যার নিয়েছিল। ওই দিন আমি কইছিলাম। স্যার আপনি মনে হয় ওই যে ওদের ভাইরাস ক্লাসের ভাইয়া পারেন। স্যার আপনার নাকি পরীক্ষা ছিল সেদিন। ও আচ্ছা 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 আচ্ছা, তো বেশ আগের কথা। আচ্ছা যাই হোক, বাদ দাও। এই অধ্যায় তো পড়াইনি, এই যে শিশু বেড়ে ওঠা প্রতিবন্ধকতা, এটা মনে হয় না পড়াইছি। পড়াইছি? না স্যার। নো স্যার। আচ্ছা মাহমুদুল্লাহ বলো। স্যার আপনার ভয়েস অনেক আস্তে শোনা যাচ্ছে। গাইস ভয়েস কি সবার কাছে আসতে আমার ভয়েস? নো স্যার। স্যার আচ্ছা আমি next- ঠিকই আছে স্যার। আমি তারপর নেক্সট দিন থেকে সাউন্ড বক্স লাগাবো, সমস্যা নেই, যাতে ভয়েসের কাজ ঝামেলা না হয়। আচ্ছা আসো বাবা, আজকে খুব একটা ইন্টারেস্টিং টপিক পড়বো, ঠিক আছে? একটু মজার টপিকটা, স্যার কেন এটা বলো তো? কোন বইয়ের স্যার? স্যার এটা কোন সাবজেক্ট? বিজি। কেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়? কেন এই অধ্যায় নাই তোমাদের? স্যার আছে স্যার। আমি স্যার একটু বইটা নিয়ে আসি স্যার। বইটা একটা স্যার মিনিট, আমি বই আনি নিয়ে নাই। আসো, দাঁড়াও দাঁড়াও। এটা কি স্যার সিলেবাসে নাই বাংলাদেশের তোমাদের? একটা মিনিট। আছে। স্যার আছে। স্যার আছে তো। আছে? ইয়েস না, স্যার। আমার 7 check নাম্বার করে দেখতে। অধ্যায়। Okay. দেখো আজকে সবচেয়ে মজার জিনিস হলো আজকে আমরা সামাজিকরণ নিয়ে পড়বো। অ্যাকচুয়ালি স্যার হলো স্যার সমাজে, বাচ্চারা তোমরা নয়েজ করো না, নয়েজ করো না বাচ্চারা। বই আছে না? স্যার এটা আজকে সামাজিককরণ অনুযায়ী পড়বো, একদম তোমাদের জন্য আইডিয়াল বয়স এটা পড়ার। কেন বলো তো? এই বয়সেই তোমাদের এই সামাজিকরণ বিষয়গুলো হয়, সমাজের সাথে খাপ খাওয়ায় নেওয়া, সমাজের বিভিন্ন যে প্রতিবন্ধকতা থাকে সেগুলো কাটায় উঠা, উঠে একজন আদর্শ মানুষ হওয়া, সমাজে শিখা বিভিন্ন মানুষের কাছ থেকে, এইটার সবচেয়ে উত্তম বয়স হলো তোমাদের এই যে এখন, বুঝছো? সো দেখো কি বলতেছিলেন স্যার? বই আনতে গেছিলেন? আচ্ছা সমস্যা নাই, তেমন কিছু বলিনি। তো আমাদের যে সমাজটা, এই সমাজটা কি তোমাদের আসলে খুব পছন্দ? এই সমাজে কি থাকতে আসলে ভালো লাগে নাকি খারাপ লাগে? মন খুলে বলো। স্যার আমার তো নরমাল লাগে। অতটা ভালো না। আমার ভালোই লাগে। স্যার ভালো লাগে। আসলে বয়সটা অনেক কম এখন, সমাজের সাথে ভালো লাগে এটা বলা যায় না। আসলে স্যার তোমাদের খারাপ লাগে যে স্যার এটা মানে বলা যায় না। যদি সমাজে থাকতে ভালো লাগে তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ যে তোমরা সমাজের সাথে খাপ খাওয়ায় নিতে পারতেছো। আসলে এই বয়সটাই খুব প্রতিবন্ধকতা তোমাদের কাছে আসেনি। ভালো, আশা করি যাতে কখনোই তোমাদের কাছে এই প্রতিবন্ধকতাটা না আসে। আচ্ছা কেমন হয় দেখো সমাজের প্রতিবন্ধকতাটা। ধরো তুমি ভালো রেজাল্ট করছো, তখন তোমার বাবা মা আরেকজনের বলছে বাসায় যে আমার ছেলে না খুব ভালো রেজাল্ট করছে, ও এই ক্লাসে ফার্স্ট, এতজনের মধ্যে ফার্স্ট, এই করছে। তখন দেখা যাবে যে ওই বাসার যারা ছেলে পেলে আছে, দেখ ওর ছেলে একটু এই করছে, সারাদিন বলে বেড়ায়। আবার ছেলে খারাপ রেজাল্ট করলে তাহলে বলবো ওই পাশের বাড়ি থাকে না, ওর ছেলেটা না ভালো না। ঠিক আছে, এই ধরনের সমালোচনাগুলো আমরা যখন আমাদের ছোটবেলায় ছিলাম অনেক বেশি ফেস করছি, যেহেতু এখন তোমরা ফেস করো না তাহলে আমি বুঝবো যে এখন সমাজটা আরো উন্নত হয়েছে। আচ্ছা স্যার না স্যার আমরা এরকম স্যার করি না। আমরাও মিস করি। স্যার আমরা এখনো স্যার করে স্যার একটা না স্যার আরেকজনকে স্যার লাগাই দেই স্যার। আচ্ছা, এই জিনিসগুলো তার মানে তোমরাও ফেস করো এত ছোট বয়সে, তো এইটাই বুঝাইতে চাচ্ছিলাম। আচ্ছা দেখো Yes, বেড়ে sir. ওঠার সময় শিশুর প্রতিবন্ধকতা কি, যেমন দেখো ছোটবেলায় আমি হলো ক্রিকেট প্লেয়ার হইতে চাইছি, তো তখন কি আমার আব্বুরে আমার আব্বুর বন্ধুরা বুঝাইছে কি যে তুমি এত এডুকেটেড মানুষ, এই সেই 81-এ মাস্টার্স করছো, বাংলাদেশের একটা সেরা পাবলিক ইউনিভার্সিটিতে,
তোমার ছেলে ক্রিকেটার যদি না হইতে পারে তাহলে কি অশিক্ষিত হয়ে থাকবে? তাহলে কি হইলো, আমার ক্রিকেট থেকে সরাই দিল। এটা কি, আমি আমার সমাজে আমার মতো করে কিন্তু আমি উঠতে পারলাম না। হয়তো আরো ভালো কিছুতে আসি, আল্লাহ আরো ভালো রাখছে, কিন্তু আমি কিন্তু আমার যে স্বপ্নটা সেদিকে কিন্তু যেতে পারলাম না। এটা কি বলে, সমাজের প্রতিবন্ধকতা। ঠিক আছে। আচ্ছা আসো দেখো, শিশু যে বেড়ে ওঠে প্রথম তাদের প্রতিবন্ধকতা আসে কিন্তু পরিবার থেকে। ঠিক আছে। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি জানো, আমরা আমাদের বাচ্চাদের ছাড়তে চাই না বাসা দিয়ে। ভাবি যে আমাদের বাচ্চারা বাসায় আছে, এটাই ভালো। কিন্তু তাদের যে একটা দুনিয়া ফেস করতে হবে, এত বড় একটা দুনিয়া, এখানে তাদের আস্তে আস্তে আগায় যে একদিন ফেস করতে হবে, এটা কিন্তু আমরা খুব সহজে চিন্তা ভাবনা করি না, তাই না? কিন্তু প্রত্যেকটা মানুষেরই তো ফেস করতে হয়, তাই না? পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে হয়, ফেস করতে হয়, বড় হয়ে আদর্শজন মানুষ হতে হয়। হুম? তো প্রথম প্রতিবন্ধকতা আসে একটা শিশু বেড়ে ওঠার সময় পরিবার থেকে। ঠিক আছে। এটা, তবে পরিবার যদি অনেক বেশি সামাজিক হয়, শিশু অনেক বেশি দেখা যায় সামাজিক হয়। এক কথায় প্রথম জীবনে আমরা কিন্তু সবকিছু শিখি কার কাছ থেকে? আমাদের পরিবারের কাছ থেকে, আমাদের বাবা মার কাছ থেকে, আমাদের যে আত্মীয় স্বজন থাকে তাদের কাছ থেকে শিখি। ঠিক আছে। যদি তারা কি করে, আমাদের একা করে রাখে সবসময়, তাহলে আমাদের কি হয়, আমরা মানসিক ভাবে একটু হালকা ভেঙে পড়ি, আমরা একা হবে। বা এটাকে বলে হলো, তোমার যেসব ছেলে একটু কম কথা বলে তাদেরকে কি বলে, ইন্ট্রোভার্ট নাকি, অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে ওঠে। আবার যারা একটু সামাজিক ভাবে বড় হয়, ধরো কিছু আত্মীয় স্বজনের বাসায় যায়, তারা দেখা যায় যে আর একটু এক্সট্রোভার্ট হয়, একটু বেশি কথা বলে। এটা কেউ পার্সোনালি নিবা না কোনো কিছু, এটা আমি একটা জেনারেল সাধারণ উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, মানে মেজরিটি কেস। ঠিক আছে। আচ্ছা দেখো, এইসব প্রতিবন্ধকতা আমাদের উত্তরণ করাটা খুব জরুরি, নাহলে দেখা যায় কি মানসিক ভাবে একটা শিশু বেড়ে ওঠে না। ছোটবেলায় একটা বাচ্চারে শিশু শ্রম করানো উচিত না, একটা বাচ্চারে মারা উচিত না, অনেক বেশি বকা দেওয়া উচিত না, গালি দেওয়া উচিত না। তাহলে কি হবে, সেই বাচ্চা সেই জিনিসগুলো শিখবে। গালি দিলে গালি শিখবে, বাচ্চারা যদি মারো বাচ্চা ভাববে এইটাই এই। তারপর আরো কি হয়, অনেক সময় পরিবারে দেখা যায় যে ঝগড়া করে, কিছু কিছু পরিবারে থাকে আইসোলেটেড এরকম, বাবা মা অনেক বেশি ঝগড়া করে, মারামারি কাটাকাটি করে। এর ফলে কি হয়, সেই শিশুরও মানসিক বিকাশটা ওইভাবে হয়। সেই শিশু ভেঙে ওঠে, সে শেখে যে এরকম এরকম সমাজ, এই সমাজটা খারাপ। হ্যাঁ? ভালোভাবে কিন্তু তার মানসিক বিকাশটা ঘটে না। সো পরিবারটা হলো সবচেয়ে প্রথম এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যাই হোক, কখনোই উচিত না তার সন্তানের সামনে কোনো ধরনের ঝামেলা করা, বা সন্তানের সামনে গালি দেওয়া, বা সন্তানের সামনে সিগারেট খাওয়া বা খারাপ কিছু করা। ঠিক আছে, যাতে সন্তান সেই খারাপ শিক্ষাগুলো না নেয়। মানুষ তো ভালো খারাপ মিলায়, তাই না? ভালো খারাপ মিলায় মানুষ। তো খারাপ গুণগুলো কখনোই ছোটদের দেখানো উচিত না, কারণ শিশু যখন বেড়ে ওঠে তখন সে তোমার কাছ থেকে শিখে। এই দেখো বাচ্চারা লেখাপড়া করতেছে, তাই না? এখন তো তোমাদের এতটা টাফ না, আমাদের সময় কিন্তু বাচ্চাদের অনেক বাল্য বিবাহ হইতো, মেয়েদের স্পেশালি। দেখা যেত এসএসসি পাশ করলে বিয়ে দিয়ে দিছে। ঠিক আছে। এই ধরনের স্যার আপনি সমস্যা। এসএসসি বলেন স্যার, 6 পাস করে স্যার আমার ক্লাসমেটের বিয়ে হইছে। তাহলে তো অনেক আহ, মানে এগুলো অনেক মানে প্রতিবন্ধকতার সমাজের সৃষ্টি করে, এগুলো আসলে উচিত না। ক্লাস 5 পাস করতে না করতে আমার একটা বান্ধবীর আচ্ছা বিয়ে আচ্ছা, হয়ে গেছে। আর আর পার্সোনাল এক্সাম্পল নিব না, কিপ ইট। ঠিক আছে। তাহলে স্যার বাল্য এখন সমাজটা কোথায় চলে গেছে তুমি চিন্তা করো, যে একটা 6 এর 5 এর বাচ্চারা বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো এইটা কিন্তু প্রতিবন্ধকতা ছিল। দেখা যেত বিয়ের পরে সে মেয়েটার লেখাপড়া করতে পারে না, আর চাকরি বাকরি করতে দেয় না। এখান থেকে কি তার জীবনের যে বিকাশগুলো হওয়ার কথা ছিল সেগুলো হয় না। এগুলো অনেক আগের ঘটনা, এখন আমার মনে হয় না এতটা হয়, হইলেও খুব কম। কিন্তু আমাদের সময় এই জিনিসগুলো খুব বেশি ছিল, এই স্যার ডোমেস্টিক এখানে ভায়োলেন্স প্রচুর ছিল। এখন হয়তো অনেক হ্যাঁ বলো ইস্তিয়াকাল সাহেব, কি ওই বলতে চাচ্ছ? স্যার। স্যার বাল্য বিবাহ কি? বাল্য বিবাহ বাংলাদেশ সরকার কর্তৃক প্রত্যেকটা ছেলে এবং মেয়ের একটা নির্ধারিত বয়স আছে, যে বয়সের আগে তাদের বিয়ে দেওয়া যায় না। এটা আগে ছিল ছেলেদের জন্য 21 বছর এবং 18 বছর, এখন দুইজনের জন্য 18 বছর করা হচ্ছে। তো এর নিচে যাদের বিবাহ হয় সেই বিবাহটাকে বাল্যকালে বিবাহ বলে। সেটা 16-র নিচে হইলে বেশি ধরা হয়, 17 থেকে তো ধরো মোটামুটি ম্যাচিউর হয়ে যায়। বাট 16 বা তার নিচে কারো বয়সে কারো বিয়ে হইলে সেটাকে বাল্য বিবাহ হিসাবে আর কি গণ্য করা হয়। ঠিক আছে। আচ্ছা আসো, আচ্ছা সামাজিকরণ ও সমাজ জীবনের প্রভাব।
তাই না? সমাজে আমরা কি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বেড়ে উঠি বাবা, এটা কি জানো? হ্যালো, স্যার ইয়েস স্যার সমাজে কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বেড়ে উঠি। কেমন? দেখো, ধরো এলাকায় ক্রিকেট টুর্নামেন্ট হয়, তুমি খেলো। ধরো 31st হয়, তখন সবাই একসাথে আনন্দ করো, মানে যেগুলোর আমাদের বলে হলো সোসাইটি পিকনিক। তারপরে হলো তোমার সোসাইটি 31st, সোসাইটি নিউ ইয়ার, এরকম বিভিন্ন নামে সোসাইটিতে অনেক ইভেন্ট হয় না এলাকায়? আমি জানি না সব এলাকায় হয় নাকি, বাট অনেক এলাকায় হয় এখন। ইয়েস Yes, স্যার sir. ওই জিনিসগুলো স্যার আমাদের এলাকায় দেখবা যাদের বাবা এরকম হয় বেশি, তাদের অনেক বেশি ইন্টারকানেক্টেড থাকে। হ্যাঁ, যেমন আমরা আসলে এখানে অনেক পুরনো, তাই হয়তো আমরা আশেপাশে চারিদিকে সব মানুষকে চিনি, ইন্টারকানেক্টেড। কিন্তু তুমি যখন ঢাকা শহরে যাবা, যখন একটা বিল্ডিং দেখবা যে 10 তলা, দেখবে এক ফ্ল্যাটের থেকে আরেক ফ্ল্যাটের কাউরে চিনে না। যেমন আমি গত 3 মাস মোহাম্মদপুরে ছিলাম, আমি জানি না আমার পাশের ফ্ল্যাটে কে থাকে, ছেলে মেয়ে বাচ্চা বা কিছু কিছু জানি না, বা ওই ফ্ল্যাটে অন্য বাসায় কে থাকে আমি জানি না। ঠিক আছে, আমি স্যার কখনো কেন কারো দেখি, স্যার কারণ এরকম কমিউনিকেশনটা নাই। আবার খুলনায় আমি একটা বাসায় ধরো যাই পড়াইতে, তাদের পুরা দেখি যে ওই 5 তলা বাসার সবাই সবাই চেনে, আসলেই বলে ও তুমি ওই 4 তলায় ওরে পড়াও, মানে এরকম। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে সমাজের উপরে। ঠিক আছে, কোন জায়গায় কেমন কালচার, কোন জায়গায় কেমন কি, এগুলো অনেকগুলো কারণে হয়, বুঝছো? সবচেয়ে ভালো হয় সামাজিক এক অবস্থায় মানুষগুলো একসাথে থাকা, তাহলে দেখা যায় যে তাদের মধ্যে ভালো ফরমেশন গুলো হয়। ওকে, সো আসো দেখি। তারপরে আরো কিছু বিষয় আছে, শুধু যে এই 31st তা না। আমরা বিভিন্ন আদর্শে বিশ্বাস করি, বিভিন্ন মূল্যবোধে বিশ্বাস করি, নিয়ম কানুন, বিশ্বাস, তাই না? ধরো ধর্ম হিসাবে এক একজন এক একটা ধর্ম মানি এখানে, না? যে মুসলমান সে মুসলিম, যে হিন্দু সে হিন্দু, যে বৌদ্ধ খ্রিস্টান, প্রত্যেকেরই তো একটা আলাদা বিশ্বাস আছে, তাই না? অনেকে আছে আবার বিশ্বাস করে না কিছু। হ্যাঁ, তারপরে কি আদর্শ বলতে কি, আদর্শ দুই ধরনের হয়। একটা হয় রাজনৈতিক আদর্শ, বিভিন্ন মানুষ হয়তো বিভিন্ন রাজনৈতিক দলকে পছন্দ করতে পারে। ঠিক আছে, আবার কি আরেকটা আদর্শ হয় কি, ধরো তুমি অনেক, এই বাচ্চারা আসো তো, আমার কথা শোনা যায়? ইয়েস স্যার 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 কি ধরনের আদর্শ আছে, ধরো কার্ল মার্কস টার্কস, এগুলো তোমরা বুঝবা না, অনেক ছোট বয়স, তা আমি তোমরা যেভাবে বুঝবা সেভাবে আদর্শগুলো বুঝাই। এই আব্দুল রহমান দরজা আটকাও। ধরো তোমরা এখানে কেমন, কেউ একজন বিজ্ঞানী, অনেক ভালো। বাবা প্লিজ সাউন্ড করো না বাবা। ধরো এখানে কেউ খুব ভালো, মানে বিজ্ঞানী খুব ভালো, ঠিক আছে, তা সে বললা কি যে আমি অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানী হইতে চাই, বা আমি স্টিভেন হকিংস এর মতো বিজ্ঞানী হইতে চাই। বলে সে কি করলো, তার আদর্শটাকে ধারণ করলো, তারে ফলো করা শুরু করলো। আবার কেউ এখানে ধরো ব্যবসায়ী হইতে চায়, সে বললো আমি ইলন মাস্কের মতো ব্যবসায়ী হব। ঠিক আছে, এটা হলো আদর্শ, আমি কার আদর্শকে ফলো করি। ওকে, মূল্যবোধ আছে, নীতি আছে। ঠিক আছে, আমি পোশাক আশাকের উদাহরণে আসতাম, বাট এটা আমি আপাতত আসবো না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, শিশু যখন জন্মগ্রহণ করে, তার সব ধরনের প্রাথমিক অভাব কিন্তু মা সেই শিশুর সব অভাবগুলোরে পূরণ করে, তাই না? হ্যালো, ইয়েস স্যার স্যার দেখবা যে কোনো সন্তানই মা স্যার বেশি ভালোবাসে আর কি, তাই না? Yes, sir. স্যার ইয়েস স্যার। দেখা যায় মারই সন্তানরা ছোট্ট বয়স যখন থাকে তখন মাকেই অনুকরণ করে, কারণ সন্তানরা তখন মার কাছেই থাকে বেশিরভাগ সময়, এবং তার যত ধরনের অভাব আছে সবই তার মা পূরণ করে। পরে যখন একটা বয়স হয়ে যায়, তখন দেখা যায় যে তাদের আস্তে আস্তে বাবা বা সমাজের অন্যান্য মানুষের প্রয়োজন। ঠিক আছে, সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য তখন আস্তে আস্তে তাদের প্রতিও তাদের একটা আকর্ষণ বা ভালোবাসা আস্তে আস্তে কাজ করে। তোমরা খেলো কার সাথে, অবশ্যই তোমাদের কাছাকাছি বয়স যেতে, হয়তো তোমাদের সমান বা 1 বছর কম বা 1 বছর বেশি, তাই না? নাকি অনেক বড় আমার মতো বড় বড় মানুষদের সাথে খেলো, বলো? আপনার মতো বড় খেলি খেলো কি খেলো, হাড়ি পাতিল, মাছ কুটাকুটি এগুলো? না স্যার, ফুটবল খেলি। দাদা ক্রিকেট আমরা ক্রিকেট খেলি। ও মানে তোমরা এখন হাড়ি পাতিল থেকে বেরোয় আসছো, মানে বড় হয়ে গেছো আর একটু। Yes, sir. মানে এখন 6 এর বাবুরা মানে অনেক বড়, না? আমি তাই অবাক হই, আমি একটা স্টুডেন্ট বলতেছিলাম যে তুমি তো বাচ্চা, তো
তো কয় যে স্যার আমি ক্লাস 6-এ পড়ি, আমি বাচ্চা কিভাবে পড়ি? তো আমি অবাক হয়ে গেলাম শুনে। যাই হোক, আমাদের সময় ক্লাস 6 আর মানে আমরা বাবুই এখনো ধরে। মাঠে মধ্যে খেলি হাড়ি পাতি, কিন্তু আমরা কিভাবে বাচ্চা? আমাদের সময় মানে ক্লাস 6-7 এর ছেলে পেলেও হাফ প্যান্ট পরে ঘুরতো, ধরে বাবুদের মতোই ধরতো সবাই, ঠিক আছে। কিন্তু আমি জানি না এখন কি হয়েছে সমাজের অবস্থা। যাই হোক, তোমাদের আমি বাচ্চার চোখেই দেখি, মানে একদম বাচ্চা। কারণ তো ক্লাস 6 মানে আমাদের সময় আমরা বাচ্চাই ভাবতাম, বুঝছো। আচ্ছা যাই হোক, স্যার, কিন্তু এখনকার সময় আমরা বড়। যাই হোক, তাহলে তোমরা বড় মানছি, তোমরা অনেক বড়, ঠিক আছে, খুশি? আসলে আমরা শিশু। প্রাইমারি স্কুলে সিনিয়র। ওরে বাবা, এখন প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে সিনিয়র ছিলাম, হাই স্কুলে তো জুনিয়র হয়ে গেছে। প্রাইমারি স্কুলে সিনিয়র। ইয়েস আচ্ছা ঠিক স্যার, আছে, প্রাইমারি স্কুলে সিনিয়র ছিলাম। অনেক সিনিয়র হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যাবে। যাক, আমরা একটু আগের মানুষ তো, মানে আগের বলতে হলো কি, তোমাদের এজটা কাটাইছি যখন, তখন এত উন্নত ছিল না বাংলাদেশ, মানে সে 2009-10, তাই আমাদের কাছে সবকিছু ছোট মনে হয়, বাচ্চা মনে হয়। আচ্ছা যাই হোক, আসো দেখো বাবা, সমাজীকরণের প্রভাবটা কেমন পড়বে। ধরো একটা বাচ্চা তার বাসায় খুব ভালো জিনিসপত্র শিখছে, সে কখনো গালি কি জানে না। হুম? এখন ধরো মাঠে খেলতে গেল, এখন তো 10 ধরনের ছেলে আসে। ধরো একটা ধরনের ছেলে এসে বললো, একটা গালাগালি করলো, তা সে কি হলো, সে তখন গালাগালিটা কিন্তু শিখলো। বাসায় এসে সে বললাম, মা এটা কি, আব্বা এটা কি। তারও একটা সিচুয়েশনে পড়ে গেল, তাকে বলতে পারতেছে না। তারপর কি করলো, ওই বাচ্চার সন্ধান আরেকটা বন্ধুর কাছে জিজ্ঞেস করলো। সে বন্ধু বললো কি, যে এটা মানে এই। এরপর দেখা যাচ্ছে যে সে মাঠে গেলে সেও গালি দিচ্ছে, তাই না? এইভাবে কিন্তু খারাপ জিনিসগুলো মানুষের মধ্যে প্রবেশ করে। এবং আমি 6-এ থাকতে যে কত নিষ্পাপ ছিলাম, আমি তা বললে এখন সবাই হাসবা বলে আমি বলবো না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, না না না, এটা বলা যাবে না, পাবলিক স্পেসে বলা যাবে না। স্যার বলেন। আমরা কিছুই বুঝতাম না, টোটালি কিছু না, মানে কিছুই না। গালিগালাজ তো দূরের কথা, মানে কিছুই বুঝতাম না টোটালি। মানে তখনও আমাদের আম্মু আব্বুরা দিয়ে আসে স্কুল কলেজে, আবার নিয়ে আসে, মানে এতই ছোট ছিলাম ক্লাস 6-এ থাকতে আমরা, মানে খুবই ছোট, মানে এত ইয়ে ছিল না, মানে এত কিছু বুঝতাম না আমরা। আচ্ছা, শিশু শ্রেণীর বাচ্চাদের মতো। তো শিশু তো তোমরাই বাবা। আচ্ছা আসো। আচ্ছা, আরেকটা ঝুঁকি হয় কি সমাজে, একটু সাবধান, স্পেশালি যারা ছোট মেয়ে বাচ্চা আছে। এটা অনেক বেশি হয় কি, আহ চকলেট চিপস বা বিভিন্ন কিছু লোভ দেখায়, অনেক সময় অনেক খারাপ মানুষ কি করে, বাচ্চাদের সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে তোমরা সতর্ক থাকবা, বাইরে যখন যাবা, কেউ কিছু দিলে খাবার, যারা চেনো না জানো না তার সাথে স্কুল দিয়ে আসবা না। এই বেসিক জিনিসগুলো কিন্তু সমাজে মেনটেন করবা, ঠিক আছে। নাহলে অনেক ঝুঁকির মোকাবেলা করতে হইতে পারে তোমাদের, ওকে। আচ্ছা দেখো, সামাজিকরণের মাধ্যম এবং এর গুরুত্ব কেমন দেখো। প্রথম পরিবার থেকে দেখো বাবা, তোমারে ধরো ছোটবেলায় যে বেসিকটা শিখাবে সেটাই কিন্তু তুমি বড় হবা। একটা বাচ্চার মেধার বিকাশ ঘটে সাধারণত প্রথম 6 বা 7 বছর, এই পর্যন্ত সবচেয়ে বেশি তার মেধার বিকাশ ঘটে। এরপরে কিন্তু আস্তে আস্তে এটা কমতে থাকে, এবং যত বড় হবা তত মেধার বিকাশ ঘটাটা কিন্তু কমবে। তো দেখবা কিছু জিনিস ছোটবেলা দিয়ে, যেমন আমি আমাদের দুজন বন্ধুরে দেখছি আমার ক্যারেট কলেজে, এরা টুইন ছিল, সব খেলাধুলা এক্সপার্ট ছিল, মানে এদের এত মেডেলস হিসাব নেই। তোদের কাছে জিজ্ঞেস করতাম, ওদের বাবা নেভি অফিসার ছিল। তা ওরা একটা ঘটনা বলতো যে ছোটবেলায় আমাদের বাবা আমাদের ভারী জুতা পরে হাঁটাইতো। তো ভারী জুতা পরে হাঁটাইলে কি হয়, যখন তুমি স্পোর্টস ফিল্ডে মানে হালকা জুতা পরবা, তখন কিন্তু তুমি দৌড়াইতে পারো, ঠিক আছে। তাদের সাঁতার শিখাইছে ছোটবেলায়, জোর করে করে শাকসবজি জোর করে করে খাওয়াইতো। তো এই বিকাল বেলায় খেলাধুলা করে, তো মাস্ট, সে পরীক্ষা থাক যাই থাক, খেলাধুলা তাদের করতেই হবে, বুঝছো। তো এইভাবে বড় করছে বলে, এবং আমি দেখছি দুজনের মন মানসিকতা কিন্তু বেশ ভালো। দুজনে, একজন এখন আর্মিতে আছে, একজন নেভিতে আছে, দুজনে ক্যাপ্টেন সমপরিমাণে চলে গেছে আর কি। তো এটা কিন্তু তার পরিবার থেকে সে নিয়েছে, তার পরিবার তার ওইভাবে বড় করছে। তারপর চারিত্রিক গুণাবলী, ঠিক আছে, এটাও কিন্তু মানুষ পরিবার থেকে পায়, মানে অধিকাংশ চারিত্রিক গুণাবলীটা, বা আশেপাশের সমাজে সে যেমন দেখে তেমনই চারিত্রিক গুণাবলী তার মধ্যে হয়, ঠিক আছে। কেউ যদি দেখে, যেমন দেখবা, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের কিছু উদাহরণ দিই ক্যারেট কলেজে, কারোর কাছে মিথ্যা কথা বলাটা অনেক বড় অপরাধ, ঠিক আছে।
আবার কারোর কাছে মিথ্যা কথা বলাটা খুব সিম্পল। মানে একদিন একটা ঝগড়া ঘটছে, তো একজন মিথ্যে কথা বলছে, এই নিয়ে সে না আমি মিথ্যা বলিনি বলে কান্নাকাটি শুরু। একজন বলে ভাই বললে বলছি, সেটা এমন কি? তো এইটা কিন্তু ফ্যামিলি শিক্ষার উপর নির্ভর করে কে কতটুকু নিতে পারে। তার মানে যে কখনো নিতেই পারে না যে আমি মিথ্যা বলিনি বা আমি মিথ্যা বলি না, তার ফ্যামিলিতে মিথ্যা বলা মানে অনেক বড় অপরাধ। ঠিক আছে? সো এই চারিত্রিক গুণাবলীগুলো মানুষ শেখে তার পরিবারের কাছ থেকে। সত্য বলা, মিথ্যা বলা, তারপর কি করতে হয়, ফুড শেয়ার করতে হয় নাকি। এটা মজার জিনিস বলি, আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, আমাদের কিন্তু একটা ইয়ে ছিল টিফিন শেয়ার করা। ধরো আমরা তখন এরকম বলতাম আর কি স্কুলে, স্যার আমরাও করি। যে আই ফরগট টু ব্রিং মাই টিফিন, উইল ইউ প্লিজ শেয়ার ইউর টিফিন উইথ মি। ঠিক আছে? তখন তো অনেক বাচ্চা, মানে 1-2 কথা বলতেছি, তো এরকম টিফিন আনতে ভুলে গেলে তখন এরকম টিফিন শেয়ার করে আমরা খেতাম। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমি খুব স্যার দেখছি। আমরা একজনের টিফিন 5 জনেও স্যার খাইছি। হ্যাঁ, এটা কিন্তু ভালো প্র্যাকটিস, শেয়ারিং ইজ কেয়ারিং, তাই না? স্যার আমরা এখনো খাই এরকম করে। হ্যাঁ, এটা Yes, ভালো sir. জিনিস, কিন্তু এই অভ্যাসটা রাখবা, বুঝছো? এটা একটা ভালো স্যার পারিবারিক এখনো শিক্ষা, খাইছে। এবং এটা প্রয়োজন। আরেকটা জিনিস হইতো কি, ক্যাডেট কলেজে প্যারেন্টস ডে হইতো আমাদের। প্যারেন্টস ডে তো মাসে একদিন হয়। তো দেখা যায় অনেকের বাসা যাদের দূরে, ধরো টেকনাফ, রংপুর, তো তারা দেখা যেত অনেক বাচ্চাদের প্যারেন্টস আসতো না। তো তখন আমরা কি করতাম, তাদের আমাদের সাথে নিয়ে নিতাম যে আসো তুমি আজকে আমাদের সাথে খাওয়া দাওয়া করো। ঠিক আছে? আমাদের প্যারেন্টস এর সাথে বসো। এই জিনিসগুলো, এই আন্তরিকতা কিন্তু মানুষ পরিবারের থেকে শেখে। বাসায় আসলে এক কাপ চা খাওয়ানো, বিস্কিট খাওয়ানো মানুষকে, এই যে সমাজের সাথে খাপ খায় নিয়ে। ঠিক আছে? মেহমান আসলে একটু ধরো ভালো রান্না করা, এই জিনিসগুলো কিন্তু মানুষ পরিবার থেকে দেখে দেখে শেখে, কেউ কিন্তু তার বলে দেয় না, তাই না? তারপর অনেক সময় এরকম হয় না, হঠাৎ করে মেহমান আসছে, ধরো যে প্রয়োজনীয় খাবার নাই, তখন আমরা বলি যে একটু পরে খাবো, আপনি আগে খান। বসায় দিয়ে তার একটু যত্ন করি, তাই না? তারপরে আমরা খাই, পরবর্তীতে ভাগ করি, হয় না এগুলো? এই জিনিসগুলো কিন্তু আমরা পরিবার, সমাজ, এখান থেকে দেখিয়ে দেখিয়ে শিখি। দেখবা যখন কারোর বাসায় যাও, সে কিন্তু আন্তরিকতা দেয় যে আসো বসো, এক কাপ চা খেয়ে যাও, অন্তত রাতে খেয়ে যাও, তাই না? হ্যালো, বাচ্চারা শুনতেছো? Yes, Yes, sir. স্যার Yes, sir. Yes, sir. স্যার আপনি স্যার আপনার কথা বলেন স্যার আপনার শুনতেছি। আচ্ছা, কিন্তু এই যে শারীরিক মানসিক সুস্থতা, এগুলো কিন্তু হয় খেলাধুলার উপরে। ঠিক আছে? আমার মনে আছে, আমার আরেকটা ফ্রেন্ড ছিল এখন আমেরিকায়, মানে স্কুল লাইফে। ওরাও চাস্তো ভাই ছিল, দুইজন একসাথে আসতো, মানে অনেক দুষ্টু ছিল। ওদের একটা জিনিস আমার ভালো লাগতো, ওদের প্রত্যেকদিন বিকালে, ধরো যখন ব্যাডমিন্টনের সিজন, তখন বিকালে না রাতে খেলায় ব্যাডমিন্টন। যখন মানে আমাদের সময় কিন্তু তোমার ওই গুড়ি উড়ানোর সময় একটা সিজন থাকতো, আমার নাম মনে নাই। এই ঋতুটার স্যার আমার নাম বসন্তকাল। বসন্ত, হ্যাঁ। আমাদের সময় বসন্ত ছিল, মানে তোমাদের সময় এখন তো হারাই গেছে, কিন্তু আমাদের সময় ছিল। তখন গুড়ি উড়াইতো মানুষ বাতাসে, তো তখন ওরা গুড়ি উড়াইতে যেত মাঠে। আর আমাদের সময় আমরা খুব অনুভব করতে পারি। তিনটাই অনুভব করতে পারো এক্স্যাক্টলি। আরেকটা জিনিস, আমাদের সময় হয়তো সাইকেল চালাতে দিত বাচ্চাদের, যাতে লম্বা হয়, বুঝছো? তো আমরা মাঠে সাইকেল চালাতে দিতাম, ধরো বাবা দাঁড়ায় আছে দূরে, আমরা সাইকেল চালাইতাম, বুঝছো? তারপর ভালো ব্যবহার, দেখবা এই প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষ পরিবারের থেকে নেয়। যত ভালো ব্যবহার তারা শিখবে, তত ভালো তাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে। ঠিক আছে? সফট থাকে না অনেক মানুষ, অনেক নরম, তাই না? হ্যালো। Yes, sir. ইয়েস স্যার তারপরে শ্রদ্ধা বোধটাও কিন্তু আমরা পরিবারের কাছ থেকে শিখি। ধরো অন্য ধর্মের মানুষ, তাকে তাচ্ছিল্য করা যাবে না, বা তাদের ধর্ম নিয়ে কটাক্ষ করা যাবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা শিখি। ধরো তোমার বাসায় একজন ভিন্ন ধর্মের মানুষ আসলো, তারা যদি এরকম বলে এই ও কিন্তু ভিন্ন ধর্মের, ওর সাথে মিশবি না, থালা বাসন ধুইতে হবে, গ্লাস ধুইতে হবে, তখন কিন্তু জিনিসগুলো খারাপ হয়ে যায়। কিন্তু আবার যখন তুমি ভালো শিক্ষা দিবে যে না, সেও তো একজন মানুষ, তারও কেউ সেম ট্রিটমেন্ট করুক অন্য মানুষের মতো, তখন আরো ভালোভাবে বাচ্চারা ওই শিক্ষাটা নেয়। প্রতিবেশী, প্রতিবেশী কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম। এটা কি জানো? প্রতিবেশী কাদের বলে? স্যার স্যার যারা আমাদের বাসার আশেপাশে যারা থাকে তারাই আমাদের প্রতিবেশী। 40 ঘর পর্যন্ত প্রতিবেশী বলে না? স্যার 40 ঘর।
40 ঘর। মানে 40টা ঘর, হ্যাঁ মানে সিরিয়ালে 40টা বিল্ডিং, এতজনের খোঁজ খবর রাখবে কে? আচ্ছা, একটা জিনিস তুমি জানলে অবাক হবা, ধরো 7, 8, 9, 10, 11, 12 6টা ব্যাচে স্যার 60। কিছু বলছিলেন, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছি। আর সমস্যা নাই, কিছু বলিনি, তুমি কন্টিনিউ করো। ধরো 360 জন, মানে তুমি যখন ক্লাস 7-এ ঢুকবা তুমি 360 জনের চিনবা। মানে ক্যাডেট কলেজে কিন্তু সবাই সবাই চেনে। তো 360 জনের কিন্তু তোমার মুখস্থ রাখা লাগবে না, তুমি এমনি চিনতে পারবে। তারপরে দ্বিতীয় জিনিস, প্রত্যেক ক্লাসে উঠবা আবার নতুন করে 60 জন আসবে। তার মানে তুমি ক্যাডেট কলেজে মোট 720 জনের তুমি তোমার লেখাপড়া করার টাইমে চিনে যাবা। এবং এদের কখনোই তুমি ভুলবা না। আস্তে আস্তে জুনিয়রদের সাথে রিউনিয়নে দেখা হবে, পরিচয় হবে, বাড়বে। কিন্তু এই কজন মানুষ শোনে না। যেমন আমি তো স্যার আপনার ব্যক্তিগতভাবে 420 জন স্যার এখনো মনে আছে? আমার ব্যাচের রোল, নাম, বাসা কোথায় কোথায় পড়ে সব বলে দিতে পারবো। পুরো 1101-এর রোলের থেকে আচ্ছা স্যার 1174 আপনার ব্যাচের স্যার ক্যাপ্টেন কে ছিল? আচ্ছা, ক্যাডেট কলেজ অ্যাকচুয়ালি এইভাবে হয় না। ক্যাপ্টেনটা প্রথমে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই টাইমে, না সিআর থাকে প্রত্যেকটা ক্লাসে, মানে 6 থেকে 12 পর্যন্ত একজন ক্লাস প্রিফেক্ট থাকে, মানে সে ক্লাসের বিষয় হ্যান্ডেল করে। ঠিক আছে? আচ্ছা, এটা ইউজুয়ালি ফার্স্ট বয় যে থাকে তারা দেয়। আর ক্যাডেট কলেজের এই যে দায়িত্ব যেটা তোমরা বললা, লিডার বা সামথিং, এটা হয় দুইটা ফেজে। প্রথমে যখন ক্লাস 11 উঠবা। আচ্ছা, কোনো নয়েজ আসতেছে আমার বাইরে দিয়ে? কোনো নয়েজ? স্যার আসতে আমার কথা শোনা যায় নাকি বাইরের নয়েজ বেশি? স্যার আপনার কথা শোনা যায় স্যার। তখন আস্তে আস্তে শোনা যায় বাহিরের ক্লাস নয়েজ। 11-এ যখন বাচ্চারা ওঠে তখন হলো করে কি, 12-এর এরা যখন ক্যান্ডিডেট হয়ে যায়, মানে এইচএসসি ক্যান্ডিডেট। হ্যাঁ, নাইম আসলাম, নেহা বলো। স্যার ক্যারেট করার কোনো রোল আছে, মানে সিরিয়াল নাম্বার? রুল আছে, ব্যাচ অনুযায়ী রুল হয়। যেমন আমার ছিল 1107, এরকম প্রত্যেকের থাকে 1101, 1102, আবার 12 ব্যাচের হলো 1201, 1202, এইভাবে রোল হয়। ঠিক আছে? আচ্ছা বাচ্চারা দেখো কি হয়, যখন এইচএসসি ক্যান্ডিডেট হয়ে যায় তখন 11 থেকে জুনিয়র প্রিফেক্ট দেয়, এদের বলে জেপি, জুনিয়র প্রিফেক্ট। এটা 3 স্পেলে হয়, 2 মাস করে করে 6 জন প্রিফেক্ট হয়, মানে 2 জন করে করে প্রত্যেক হাউসে জুনিয়র প্রিফেক্ট হয়। এদের থাকে এক দাগ ঘাড়ে, হার্ড অ্যাপুলেট আর এক দাগ। আর যখন 12-এ উঠে যাবো তখন প্রিফেক্টশিপ দেয় অনেক ধরনের। কলেজ লেভেল 4টা দেয়, কলেজ প্রিফেক্ট পুরো কলেজের দায়িত্বে, কলেজ ডাইনিং প্রিফেক্ট পুরো কলেজের খাবারের দায়িত্বে, কলেজ গেমস পুরো খেলার দায়িত্বে, কলেজ কালচার পুরো কালচারের দায়িত্বে। আবার প্রত্যেক হাউসের হাউস প্রিফেক্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস প্রিফেক্ট, এবারে গেমস, ডাইনিং আর কালচারাল, এরকম করে করে প্রিফেক্টশিপ গুলো দেয়। মোটামুটি দেখা যায় 24 জনের মতো 4 হাউস থাকলে 5, 20 আর 4, মোট 24 জনের মতো প্রিফেক্ট হয়। বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। So, এইটা প্রতিবেশীদের কাছ থেকে আমরা কি শিখি সেটার থেকে আমরা চলে গেছি ক্যারেট করা যাচ্ছে প্রতিবেশীদের ফেরত আসা। বলো মামাদুল্লাহ। স্যার এমসিএস কি মেইন গেট থেকে ভিতরে কত দূরে স্যার, হলের ভিতর যেতে গেলে? এমসিএস কে তো তোমার ওই ফুলতলা দিয়ে 4 কিলো, আর ভিতরে না ঢুকলে স্যার, এমসিএস এর গেটের ভিতর দিয়ে গেলে স্যার কত দূরে প্রায়? শাহ আমানত হাউস আর আমার হাউস পাশাপাশি পাবা 150, 200 মিটারের মতো হবে। মানে স্যার এমসিএস এর গেটের ভিতরে যাইতে পারছিলাম, অনেক দূর যায় তারপর আর যাইতে দেয় না সিকিউরিটিরা। কেন যেতে একদিন দেবে না কেন? তুমি কবে আসছিলে? স্যার ঈদের 2 দিন পরে স্যার গেছিলাম। ও, তাহলে তো তোমাকে দিবে না, কারণ অফিসিয়াল পারমিশন নিয়ে তো তারপর আসতে হয়, বুঝনি? অফিসিয়াল পারমিশন নিয়ে তারপর আসতে হয়, তাহলে তোমার যাইতে দেবে না। তুমি আমার সাথে যেও, যদি খুলনার হও আমি নিয়ে যাবানি, একদিন সমস্যা নেই। স্যার আমি তো খুলনায় আছি এখন। আচ্ছা, তোমার আমি একদিন নিয়ে যাবানি, যাও, সমস্যা নেই। স্যার আপনি কি ক্যাডেট কলেজে পড়তেন? না, আমি এমসিএস কে পড়তাম, ইজ এ টাইপ অফ ক্যাডেট কলেজ, নট এক্স্যাক্টলি ক্যাডেট কলেজ। আমাদের সবকিছুই মানে ক্যাডেট কলেজের আমাদের সবকিছুই একই। ঠিক আছে, আমাদেরও ডাইরেক্ট আর্মিতে আইএসএসবি ফ্যাসিলিটিস সবকিছু একই, সব নিয়ম টিয়ম একই। জাস্ট ক্যাডেট কলেজে হলো গভর্নমেন্ট ফান্ড, এখানে একটু বেতন কম। আর এমসিএস কে তো হলো বেতনটা অনেক বেশি, এই আর কিছু না।
এই একটাই পার্থক্য, বুঝছো? স্যার এমসিএস কে তো চান্স পেতে হয়। হ্যাঁ, পরীক্ষাতে চান্স পেতে হবে। আচ্ছা আসো, প্রতিবেশীতে ছিলাম আমরা প্রতিবেশীটাকে শেষ করি। হ্যাঁ বলো। স্যার আপনি কি গভর্নমেন্ট আর এমসিএস কে দুইটাই কি একসাথে দিয়েছিলেন এক্সাম দিয়েছিলেন? না 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 না, আমাদের সময় 6 এর থেকে এমসিএস কে ছিল। তো আমি এমসিএস কে তে পরীক্ষাতে চান্স পাইছিলাম, পরে ছুটি দিয়ে এসে ক্যাডেট কলেজে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আর খুলনা দিয়ে সরাইনি বাবা, বুঝছো? স্যার থাক অন্য বিভাগে হয়েছিল। বুঝিনি। না মানে স্যার বিভাগে মুভ করা যায়, গভর্নমেন্টে কি রাখিনি, হয়েছিল কিন্তু স্যার এত আপনার? ঝামেলা নেবে কেন? 15 কিলো, আমার বাসাতে মাত্র এমসিএস কে হলো 15 কিলো তোমার, স্যার বুঝছো? 15 কিলোমিটার? হ্যাঁ আমার বাসা দিয়ে এক্সাক্ট এই বাসায় যেখানে বসে আছি এখান থেকে এমসিএস কে 15 কিলোমিটার। স্যার আপনি কি শিরোমণির এই সাইডে নাকি ফুলতলার ওদিক? আমি হলো খালিশপুরের, আর তোমার আমাদের এমসিএস কে হলো তোমার হলো আলকা, এক্স্যাক্টলি ফুলতলার ওই জায়গায়, ফুলতলা দিয়ে 4 কিলোমিটার ঢুকলে। হ্যাঁ স্যার, আমি এমসিএস কে দেখেছিলাম হচ্ছে আব্বুর বাইকে করে। মানে স্যার আমাদের বাসা থেকে এক্সাক্ট স্যার একদম বাসা থেকে বের হলে একদম এমসিএস এর গেট পর্যন্ত 15 কিলোমিটার। তুমি কোন জায়গায় তোমার বাসা? স্যার শিরোমণি। আচ্ছা আমার হলো ওই 4 কিলো বাদ দিছি আমি, তো সব মিলাইলে আমার 20 কিলোর বেশি না আমার বাসা। তো ও স্যার। শিরোমণিতে তো এত কম হওয়ার কথা না, মানে এত বেশি হওয়ার কথা না। আচ্ছা স্যার যাই হোক। বাইপাস দিয়ে গেছিলাম। আচ্ছা তাহলে একটু ঘুরছো, আবার সোজা রোড দিয়ে গেলে আলাদা। আর এমনি ইজি বাইক ভাড়া আমার বাসার এখান থেকে 35 টাকা একদম, মানে এমসিএস কে। স্যার আচ্ছা আসো। স্যার একদম গেটের, বলো। স্যার একদম গেটের সামনে 35 টাকায় না এমসিএস না, কে। এটার সামনে নয়, 4 কিলোমিটার ওখানে নামাই দেবে গলখালিতে উঠলে। আচ্ছা দেখো, প্রতিবেশীদের বিষয়টা আসি। প্রতিবেশীর এখান থেকে আমরা শিখি কিন্তু সহযোগিতা, সমতা, ঐক্য। আমরা ছোটবেলায় দেখো যখন ক্রিকেট খেলতাম তোমাদের মতো বয়সে, আমি তো তখন পড়তাম হলো রোজডেলে, মানে একটু দূরে বাসা দিয়ে। তো আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু এলাকায় ছিল, তাদের সাথে আমি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এরা কিন্তু অধিকাংশই আমার প্রতিবেশী। এইভাবে কিন্তু প্রতিবেশীদের মধ্যে কি বন্ধুত্ব হয়, একতা হয়, সহযোগিতা হয়, তাই না? কারণ অধিকাংশই থাকে আমাদের বয়সী বা আমাদের কাছাকাছি বয়সী। আবার অনেকে ওই যে রিয়ানের মতো যদি হয়, আমাদের মতো বড় ভাইদের সাথে খেলে, 10-15 বছর বড়, তাহলে আলাদা বিষয়, বুঝছো? তো হ্যাঁ, এরকম দু একজন বড় ভাই আমাদের থাকতো, ওনারা আসতো, এসে খালি ব্যাটিং করতো আর 6 মারতো। আসো এরপরে আসি শিক্ষা প্রতিষ্ঠান। এইবার একটা জিনিস বলি, ধরো কেউ ভালো পরিবেশ পায়নি সমাজে, ঠিক আছে, এটা তার দোষ না, ঠিক আছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা জায়গা যেটা তোমার লাইফের সবকিছু শিখাবে। ক্যাডেট কলেজ এবং ভার্সিটি, এই দুইটা জায়গায় যখন তুমি যদি যাইতে পারো, বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি পড়ো, রেগুলার যাওয়া থাকে, তুমি এখান থেকে সবকিছু শিখতে পারবা। কিভাবে দেখো, ধরো যখন 60 জন বা 63 জন বাচ্চা থাকে একসাথে, তখন দেখা যায় কি মানুষ এখান থেকে দুইটা জিনিস হয়, ভালো খারাপ দুইটাই শেখে। কেমন? যে ছেলেটা ধরো যে খুব ভালো আহ ক্রিকেট খেলে, তার কাছ থেকে তুমি ধরো ক্রিকেট খেলা শিখলা, বা একজনের ব্যবহার খুব ভালো, দেখে তোমার পছন্দ হইলো, তার কাছ থেকে তুমি ব্যবহারটা শিখলা, তাই না? হ্যাঁ। Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার। তো ভালো জিনিসটা তুমি শিখতে পারতেছো দেখে, যে ওই ছেলেটা তো অনেক ভালো সুন্দর করে কথা বলে, একটু ওর মতো করে কথা বলি। আদব কায়দা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখবা যাদের ভালো একটু আদব কায়দা, টিচাররা কিন্তু তাদের সাথে বাঁধে না টিচারদের, বা টিচাররা তাদের পিটায় না, বা হয় না, মানে একটা জিনিস বলার কিন্তু ধরন আছে। ধরো তোমার অনেক দেরি হয়ে গেছে, সরি স্যার, সকালে একটু প্রবলেম হয়েছিল হাউসে, আমার একটু দেরি হয়ে গেছে স্যার, সরি, আর হবে না। এটা একটা ধরন। আবার অনেক স্টুডেন্ট আছে কথাবার্তাই ভালো না, তো স্যার বাথরুমে পানি শেষ হয়ে গেছিল, আমি কি করব, এরকম করে চেঁচায় উঠলো। ধরো এখন কারে টিচার মারবে এবারে বলো, কারে কারে টিচার Sir, খুব বকা দ্বিতীয়। জায়গা। স্যার 2 নাম্বার জন্য। অবশ্যই দুই নম্বরে বলবে। তো এই জিনিসটা আমরা প্রচুর ক্লাস 6-এ, এই ক্যারেক্টার হচ্ছে পড়া ভালো কি ক্লাস 6-এ এসব করবা, একেবারে সিনিয়ররা পানিশমেন্ট দিয়ে দিয়ে তোমার ভদ্রতা শিখাবে, শিখবা না কতক্ষণ ধরে। তো দেখবে একটু আদব কায়দা ভালো ক্যারেক্টার ছেলে পেলেকে, বুঝছো? মানে ওই করলেও এই জিনিস ঠিক করে দেয়, কিন্তু ভার্সিটিতে আবার এগুলো ঠিক করতে কষ্ট হয়। ধরো টিচার কিছু বলছে, ও গায়ে বাধায় বসে আছে যে তুই আমার এই বলবি, কি হয়েছে, তা আমি এই করছি।
তো এইভাবে কিন্তু মানুষ আদব কায়দাগুলো শেখে, ভদ্রতা শেখে, কি চলতে হবে শেখে। যেমন ধরো একটা ফর্মাল ডিনারে যাওয়া, ইউজুয়ালি যখন ইন্টারন্যাশনাল ফর্মাল ডিনার হয় তখন কি হয়, চামচ দিয়ে খায়। কয়জন চামচ দিয়ে ভালো করে খেতে পারে? বাট তুমি ইউ গো টু দ্য ক্যাডেট কলেজ, প্রত্যেকটা ছাত্র ভালো করে পারে, শৃঙ্খল, একদম সুন্দর করে ড্রেস আপ করে আসবে, টাই টাই কিন্তু বাঁধতে অনেকেই পারে না, ক্যাডেট কলেজে যাবা তারা পারে, শু ক্লিন, একদম পলিশ শু পরে, প্রত্যেকে ক্যাডেট কলেজে ক্লিন শু পরে, কারণ এই জিনিসগুলো সকালে প্রত্যেক দিন তাদের চেক হয়। আমাদের প্রত্যেক দিন সকালে চেক হয় যে কি ড্রেস পরে আছে, ইন ঠিক আছে নাকি, বেল্ট পরছে নাকি, সব অর্নামেন্টস পরছে নাকি, সবকিছু কিন্তু চেক হইতো। এর মাধ্যমে কি হবে, তোমার একটা শৃঙ্খলতার অভ্যাস করায় দেবে। হুম? তো শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বড় শিক্ষক, কারণ সেখান দিয়ে সব শিখা যায়। বলো। স্যার আমি চপস্টিক দিয়েও কাঁটা চামচ দিয়ে সব দিয়ে খেতে পারি। তো এই কাঁটা চামচ দিয়ে তো সবজি খাওয়াই যেতে পারে। মানে চাইনিজ চপস্টিকের কথা বলতেছো, এই যে ইয়েস থ্রি স্যার। ফিঙ্গারস ইউজ করি যেটা, এটা করতে স্যার পারো। এটা আমার বাবা চায়না গেছিল, তখন আমার জন্য আনছিল, আমাকে শিখাইছিল ইউজ করা। ভেরি গুড। এটা তুমি যদি কোনো চাইনিজ সোসাইটিতে কখনো যাও, দেন ইট উইল রিয়েলি বি বি ওয়ার্কিং, অথবা জাপানিজ সোসাইটিতে, এইসব সোসাইটিতে গেলে কাজ করবে বেশ। সো এটা একটা ভালো স্কিলস শেখা সবসময় ভালো। এই যে ভাগাভাগি, তোমাদের যে জিনিসটা বলতেছিলাম, টিফিন ভাগাভাগি করে খেতাম আমরা। হুম? তারপরে ধরো যে একটা বাচ্চা আসছে, পেন নিয়ে আসতে ভুলে গেছে, তখন আমরা বলতাম যে স্যার এক্সট্রা পেন আছে কারোর কাছে, তখন পেন দিত, যে স্যার আই হ্যাভ বলে পেন দিত। এটা কিন্তু শেয়ারিং। হুম? আমার একবার পরীক্ষায় আমি আমার পুরো ফাইল ধরে ভুলে রেখে আসছি, তো সবাই অবাক হয়েছে যে এই ছেলেটা তো কখনোই কিছু ভুল করে না। তো সবাই দিছে, কেউ একজন নীল পেন দিছে, কলম দিছে, 5টা কলম হয়ে গেল আমার, 5টা কলম, নীল কলম, পেন্সিল, সবাই দিছে আমার একসাথে। তুমি যখন হেল্প করবে মানুষের, দেখবা তোমার যখন পালা আসবে মানুষও তোমার হেল্প করবে। বুঝছো বাচ্চারা? Yes, sir. স্যার হ্যাঁ বলো। স্যার স্যার ক্যাডেট কলেজে কি মারে স্যার? উম, না, মারা নিষেধ, কিন্তু মাঝে মধ্যে হয় আর কি, এরকম মানে খুব এক্সট্রিম কিছু না করলে তোমার মারবে না কেউ। সিনিয়রটা মারে। আচ্ছা, এই প্রশ্নগুলোর আমি কিভাবে উত্তর দিই? আছে, কিন্তু তুমি এক্সট্রিম কিছু না করলে তোমার সিনিয়র হোক বা অন্য কেউ হোক, কেউই মারবে না। ইউজুয়ালি যা হয় সব সিনিয়ররাই করে ক্যাডেট কলেজে। মানে এখানে তোমার স্টাফ বা টিচারদের এতটা হাত থাকে না। তুমি টিচারের সাথে বেয়াদবি করবা, টিচার সিনিয়রের বিচার দেবে, সিনিয়রই তোমার পানিশমেন্ট দিবে। মানে ইটস আ চেইন অফ কমান্ড। ঠিক আছে, কিন্তু তুমি এক্সট্রিম কিছু না করলে মারবে না। এখন ধরো সিগারেট খাওয়া নিষিদ্ধ, তুমি সিগারেট খাচ্ছো, তা তোমার মারবে না? মানে সিগারেট খাওয়া অবস্থা যদি তোমার ধরে অথরিটির কাছে দিয়ে দেয়, তোমার কিন্তু টিসি, তোমার তো অবশ্যই তখন। স্যার আমাদের স্কুলেও সিনিয়ররা এরকম করে, ক্লাসে টিচার না থাকলে, টিচার কোথাও গেলে সিনিয়ররা এসে ক্লাস নেয়। না না, ক্লাস নাই না ক্যাডেটরা, সমস্যা নাই, কিন্তু প্রেপের গার্ড হলো সিনিয়ররাই দেয়। বুঝছো? স্যার আপনি কি কোনোদিন মার খাইছেন? হিসাব নাই, হিসাবের বাইরে। কেন স্যার? আমার যদি অপশন দিত মাইর দেবো না পানিশমেন্ট দেবো, আমি বলতাম আমার মারেন, পানিশমেন্ট নিয়ে এত সময় নষ্ট করবে কি, তো এই কারণে মায়ের উপর শেষ করে দিতাম। অনেক কারণে মায়ের খেয়েছি, যাই হোক না এক্সট্রিম। আবার অনেক সময় এটা ডিপেন্ড করে তোমার সম্পর্কের উপরে। ঠিক আছে, অনেক কিছুই উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এগুলো পরে বুঝবা, এই কালচারটা তোমরা এখন বুঝবা না, আগে যাও তারপর বুঝবা। বুঝছো? অত এক্সট্রিম না, ভয়ের কিছু নেই। আচ্ছা, খেলা ও পড়ার সাথী, এই যে এই সাথীদের থেকে কিন্তু মানুষ খারাপ হয়। বুঝছো? খেলতে যায়, এই সাথে দেখা যায় যে বলে যে একটু খারাপ কিছু খাও, খেয়ে দেখো কেমন, বা চলো আজকে ওই জায়গায় যায়, স্কুল পালায়। ঠিক আছে, এইভাবে কিন্তু বাচ্চারা স্কুল পালানো শুরু করে। বাট ক্যাডেট কলেজে স্কুল পালাবা ভালো কথা, ক্লাস পালাবা, যদি ধরা খাও তাহলে ইডি, একদম ঘাড়ে ইট নিবা, দুপুরবেলায় ভর উপরে দৌড়বা 1 ঘন্টা ধরে মাঠে, পানিশমেন্ট দেবে তোমার। বুঝছো? সে 1-1 ঘন্টায় মনে হয় স্যার ঘেমে টেমে মনে হয় গোসল। ক্যাডেট কলেজে কিছু এক্সট্রিম পানিশমেন্ট আছে, চিটিং, তারপর তোমার হলো এই যে পালায় যাওয়া, এগুলো পছন্দ করে না আর্মিরা খুব একটা। ঠিক আছে, এগুলোর খারাপ চোখে দেখে, এগুলো করলে খুব বিপদে পড়বা। বুঝছো? যখন করবোই না তখন বের হই, বের গিয়ে
হ্যাঁ, আরেকটা স্যার জিনিস যখন আমরা খুব করবোই না তখন ভয় পেয়ে কি আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মধ্যে খুব কমন, আমরা না খুব বেশি সমালোচনা করতে পছন্দ করি মানুষের, এটা বিশ্বাস করো? ইয়েস স্যার, এই 100%। সমালোচনা এই সমালোচনাও কিন্তু আমরা শিখি খেলা পড়ার সাথে সাথে। খেলতে গেছো দুইজন মিলে, জানিস আজকে ওই ওর বাসায় ওর মা ওরে মারছে, বাপ ওরে মারছে, কি একটা অবস্থা, প্রতিদিন এর মারে, ওরে আজকেও খেলতে আনতে পারিনি, ওর বাপ খারাপ। এই যে এইগুলো সমালোচনা, ঠিক আছে? মানুষকে ক্রিটিসাইজ করেন। এইগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে? এমনও তো হইতে পারে সেই বাচ্চা অনেক বড় অপরাধ করছে, তাই তার বাপ বাপরে মারতেছে, হইতে পারে না? আর তোমার পরীক্ষা কালকে, তোমার কি এখন খেলতে দেবে? তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা আবার এই সমালোচনা করো না, এই দিক থেকে চেঞ্জ হও, ঠিক আছে? মানুষের সমালোচনা করবে না, নিজের সমালোচনা করবে, তাহলে দেখবা জীবন অনেক উঠতে পারছো। বুঝছো বাচ্চারা? স্যার বলো বাবা। স্যার ভাই আছে, উনি ক্যাডেট কলেজে টিকছিল, ক্যাডেট কলেজে গিয়া নাকি উনি অনেকদিন ছিল, ক্যাডেট কলেজে যে রুলস গুলি সব মানে ফলো করতে পারে না, এই জন্য পানিশমেন্ট দেয়, এই কারণে ক্যাডেট কলেজ থেকে পালায় চলে আসছে। পালায় চলে আসলে তোমার এমনি টেনশন নেই, ক্যারেট কলেজে তোমার আবার নেবে না, আমি সমস্যা নেই, তুমি পালায় চলে আসো। কিন্তু আর্মিতে যদি তুমি পালায় চলে আসো, তোমার ধরে নিয়ে আসবে, তোমার নামে মামলা করবে, জরিমানা করবে, ট্রেনিং আরো বাড়ায় যাবে 6 মাস, ঠিক আছে? কিসে স্যার? কান্না করে স্যার এখানে আসে, তোমরা যখন এবং স্যার আর্মি নেভি এয়ারফোর্সে ঢুকে যাবা, তখন তুমি যদি ট্রেনিং থেকে পালায় চলে আসো, তাহলে তোমার আসবে, তোমার নামে মামলা হবে, তোমার ধরে নিয়ে আসবে, আবার পানিশমেন্ট হিসেবে 6 মাস এক্সট্রা ট্রেনিং করবে, বুঝছো? এত সোজা না আর্মি স্যার থেকে আমার পালানো। এক আত্মীয় স্যার পালায় আসছিল, পরে আর্মিরা এসে খুঁজতে 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 পরে নিয়ে গেছে। মানে এটা একটা জিনিসই হয়, সেটা হলো তোমার একটা নির্দিষ্ট পরিমাণ ফাইন দিয়ে তারপরে তোমার ওইখান দিয়ে ছেড়ে যেতে হয়, যে আমি আর মানে চাকরি করবো না, ট্রেনিং থেকে মুক্তি চাই। যাক, ওগুলো ট্রেনিং পরের বিষয়। দেখলেই তো ভয় লাগে। তো তুমি যুদ্ধ করবা, এখন তো তোমার ট্রেনিং করাবে না। আচ্ছা, ধর্ম, পৃথিবীর প্রত্যেক ধর্মই ভালো কিছুই শিখায়, কোনো ধর্ম কিন্তু বলে না যে মানুষকে মারো কাটো, সব ধর্মই বলে কিন্তু যে তোমরা ভালো কাজ করো। কিন্তু কিছু সংখ্যক মানুষ আমাদের সমাজে এই ধর্মটাকে বিকৃত করে, করে তাদের স্বার্থের জন্য বিভিন্ন দাঙ্গা বাঁধায়, এর সাথে ওর, ওর সাথে ওর, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি কোনো ধর্মই পৃথিবীর বলে না যে তোমরা মারো কাটো, এগুলো কিন্তু কেউই বলে না, ঠিক আছে? তো ধর্ম আমাদের একটা আদর্শ শিক্ষা দেয়, একটা ন্যায়পরায়ণ শিক্ষা দেয়, মূল্যবাদ শিক্ষা দেয়। ধর্মীয় শিক্ষা আমাদের মধ্যে থাকাটা খুব জরুরি, যাতে আমরা জীবনে একজন ভালো মানুষ হয়ে গড়তে উঠতে পারি। এবার আসে গণমাধ্যম, কে কে নিউজ দেখো তাই আগে বলো তোমার, কেউ আসো নিউজ দেখো? স্যার মাঝে মাঝে দেখা যায় স্যার, প্রতিদিন দেখতে পারি না। একদিন দেখি। স্যার মানে স্যার বলতে গেলে প্রতিদিনই দেখি, কিন্তু মাঝে মাঝে দেখি না। কেন দেখো না কেন? নিউজ দেখবে, এটা একটা ভালো অভ্যাস। পৃথিবীর জ্ঞান কোষ কিন্তু মানে নিউজের থেকে কিন্তু অধিকাংশ জ্ঞান পাই আমরা। আমাদের সময় কষ্ট করে পেপার পড়া লাগতো, কিন্তু তোমাদের তো সবকিছুই ফেসবুক আর ইউটিউবে আসে। একটা ভালো শিক্ষা দিয়ে রাখি, যত ধরনের নিউজ চ্যানেল আছে বাংলাদেশের প্লাস ইন্টারন্যাশনাল, সিএনএন, বিবিসি, টিবিসি, সবগুলো সাবস্ক্রাইব করে রাখবা, ইউটিউব এবং ফেসবুকে লাইক দিয়ে রাখবা, লাইক ফলো। তাহলে হবে কি, পৃথিবীর যে কোনো নিউজ জানতে পারবা এবং এতে তোমার জ্ঞান বৃদ্ধি হবে। আমি আরো স্যার কিছু বলো। না স্যার, আগে আপনার কথাটা শেষ করুন। আর কিছু চ্যানেল আমি সাজেস্ট করবো, ন্যাশনাল জিওগ্রাফি সহ আরো ভালো কিছু চ্যানেল, এগুলো নিয়ে রাখবা, সায়েন্স শিখবা, নলেজ বাড়াবা, আগাবা জীবনে, ঠিক আছে? বলো। স্যার আমি স্যার ইউটিউবে এবং ফেসবুকে স্যার আমি যত নিউজ চ্যানেল আছে সবাই এই যে ফলো করে রাখছি। এটা ভালো, বাট এখন আবার ইয়েলো জার্নালিজম হয়, এটাও খুব খারাপ, বুঝছো? আচ্ছা, যাই হোক, কি বলবো? গণমাধ্যম কিন্তু একটা জনগণরে আচার আচরণ অনেক কিছুর উপর ইফেক্ট ফেলায়, কিভাবে বলো তো? বলতে পারো? মানে গণমাধ্যম কিন্তু দেশের দাঙ্গা বাধায় দিতে পারে, আন্দোলনও বাধায় দিতে পারে, এটা স্বীকার করো? স্যার গণমাধ্যম স্যার থেকে যে আমি স্যার স্যার কোনো ই নেই আমার। যেমন দেখো,
গতকাল মার্চ ফর গাজা হইলো, তারপরে হরতাল করলাম আমরা একদিন টানা। সব করতে পারছি কেন? কারণ গণমাধ্যমে দেখাচ্ছে যে কি হচ্ছে প্যালেস্টাইন অ্যাকচুয়ালি, সেটা আমাদের অনুভূতিতে এতটাই আঘাত লাগতেছে যে আমরা আর সহ্য করতে পারতেছি না, পারলে এখনই যে যুদ্ধ করি প্যালেস্টাইনে। এই কারণে কিন্তু আমরা এই জিনিসগুলো পাচ্ছি। তো গণমাধ্যম মানুষের মতামত, বিনোদন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হেল্প করে মানুষের, ঠিক আছে? তোমার সামাজিক বিকাশ কেমন হবে, তোমার মন মানসিকতা কেমন হবে, তুমি মারামারি কাটাকাটি পছন্দ করবা, নাকি তুমি হলো সাধারণ মানুষের মতো থাকতে পছন্দ করবা, কেমন কি করবা, এটা কিন্তু গণমাধ্যম একটা ইফেক্ট ফেলে। তুমি দেখতেছো যে ধরো তুমি একটা জাতির, সেই জাতিরা মারতেছে, তাহলে তুমি ক্ষিপ্ত হবা, তাই না? গণমাধ্যম স্যার, একটা নিউজের কি বলে নোটিফিকেশন আসলো, কি বলে টাইমস অফ ইসরায়েল কাঁপলো ঢাকার গর্জনে নাকি, এরকম একটা আসলো, নোটিফিকেশন আসলো। ভেরি গুড। আচ্ছা বাবা, তোমরা একটু মিউট করো। আচ্ছা দেখো, তারপরে গণমাধ্যমের মধ্যে চলচ্চিত্র, তোমরা নাটক টাটক, বিনোদনের বিভিন্ন কিছু তো দেখো, কার্টুন, নাটক টাটক, তাই না? হ্যালো, স্যার, Yes, তো sir. কিন্তু স্যার, মানসিক বিকাশটা ঘটে। কেমন জানো? এখনের দিনে কার্টুন আর কেউ দেখে না। আমরাই এনিম দেখি, ও বলে কার্টুন দেখে না। স্যার, আমরা অ্যানিমে দেখি, কার্টুন দেখি না, স্যার বিরক্তিকর এনিমি দেখি স্যার, কার্টুন দেখি না। বাবা, এনিমি জাপানিজ কার্টুন রে এনিমি বলে। সবাই কার্টুন দেখো, মানে একটু ম্যাচিউরড ভার্সন, তো তাই সবার বলতে ভালো লাগে যে স্যার এনিম দেখি, মানে অনেক কিছু। ওরকম না, এনিমি হলো তোমার বেসিক্যালি জাপানিজ কার্টুন রে এনিমি বলে, ঠিক আছে? মানে একটু ম্যাচিউরড কার্টুনটা তুলনামূলক, আমাদের বাচ্চাকালে যেমন কার্টুন ছিল তার মতো। রিয়েলিস্টিক। ছোটা ভীম টিম আমরা দেখতাম এইসব ছোটবেলায়। আচ্ছা যাই হোক, শিশু শ্রমের ধারণা, কারণ এবং প্রভাব, আমি এইটা খুব ভালো করে বুঝো। ধরো একটা বাচ্চার বয়স 7 বছর, পরিবার তারা খাবার দেয় না, বাস্তবতা কিন্তু বাচ্চারা পরিবেশ দেখে শেখে। যেমন প্যালেস্টাইনের একটা ভিডিও আমার কান্দায় দিছিল, যে একটা বাচ্চা তাকায় আছে, সে জানে না তার দোষ কি, চারিদিকে তার পরিবার বাড়িঘর সব ভেঙে পড়ে মারা গিয়ে শেষ হয়ে গেছে। তো স্যার, স্যার আমার সবচেয়ে খারাপ লাগছিল একটা ভিডিওতে, সেটা হচ্ছে একটা বাচ্চা দৌড়াচ্ছিল, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে বলতে কাঁদতেছিল। তো এই বাচ্চাগুলো কি করবে বলো? বা আমাদের দেশেও যারা এরকম বাচ্চা আছে, মানে যাদের পরিবারে অনেক অভাব বা অনেক খারাপ অবস্থা আছে, তারা কি করে? বেসিক্যালি তারা কিন্তু এই হোটেলে, যে হোটেল মুছে এখান থেকে কিছু বেতন পায়, খায়, গ্যারেজে কাজ করে, এইভাবে কিন্তু বাচ্চারা উঠতেছে। এটাকে কিন্তু শিশু শ্রম বলে। যখন তোমার পূর্ণ বয়স হয় না, সে অবস্থায় তুমি শ্রম করো, ঠিক আছে? তো এই জিনিসগুলো খুব মানে হৃদয় বেদরক, যে ছোট্ট একটা বাচ্চা কাজ করতেছে। যখন আমি স্কুলে আসি, আমার ভাই স্কুলে আছে, আমার আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চারা স্কুলে আছে, তখনই আরেকটা বাচ্চা ক্ষুধার জন্য, মানে পেটের চলার জন্য কাজ করতেছে। হুম, কারণ সে তো বাধ্য। তো সর্বপ্রথম এই ক্ষেত্রে যদি ধরো যে ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল হও, যেমন আমরা 2টা বাচ্চা পড়াই আমাদের পরিবার, ঠিক আছে? বলো। স্যার, কেউ যদি অনেক কষ্ট করে আমেরিকাকে মানাইতে পারে যে এই যুদ্ধটা থামবে, তাহলে কি এই যুদ্ধটা থেমে যাবে? আমেরিকা চাইলে এই যুদ্ধ থেমে যাবে, ঠিক আছে? আর কিছু লাগে না, কিন্তু আমেরিকা কখনো চাবে না। কেন স্যার, যাবে না কেন? কারণ আমেরিকার লাভ আছে। মানে আমেরিকার যে সিন্ডিকেটটা প্রেসিডেন্ট বানায়, যত ব্যবসায়ী আছে, যত কোম্পানি আছে, ইনভেস্টমেন্ট আছে, অধিকাংশই ইহুদি কোম্পানি, ঠিক আছে, যারা এই জায়নিজমকে সাপোর্ট করে, ঠিক আছে? সো এত বড় স্টক, এত কিছু লস করে যাবে না। এই বাদেও ইসরায়েলের সাথে আমেরিকার চুক্তি আছে সম্পূর্ণ ইসরায়েলের নিরাপত্তা দেওয়ার। তো সবকিছু মিলায় করবে না। জেরুজালেমের মারামারি কখনো শেষ হবে না। জেরুজালেম ওরাও দাবি করে, জেরুজালেম আমরাও দাবি করি। তো এই জায়গাটা তোমরা কখনো ঠিক করতে পারবে না। ওই কাশ্মীরের মতো, কাশ্মীরের মারামারি আর আজীবন চলবে, জেরুজালেম নিয়েও মারামারি আজীবন চলবে। জেরুজালেম সবাই চায়, মুসলমানও চায়, ইহুদিও চায়, খ্রিস্টানও চায়। যদি হচ্ছে ওই যে পাওয়ারফুল যে কয়টা দেশ আছে, সে কয়টা দেশ মিলে যদি ফিলিস্তিনকে সাহায্য করে, তাহলে করে না, সবাই তো নিজের স্বার্থ বোঝে। যদি করতো তাহলে তো আজকে এই অবস্থা হইতো না। আজকে এই অবস্থা কখনোই হয় না যদি আরবের দেশগুলো ঠিক হয়। কোন দিকে পালাইতো এক ইরান বাদে কেউ আর জানতো না। ইয়েমেনের হুতি, ওই সাইডে হিজবুল্লাহ,
এরকম 2-4টা ফোর্স হলো যুদ্ধ করে, আর কেউ যুদ্ধ করে না। যাই হোক, আমরা এই টপিকটা পরে আসি, মানে আমার এই শুনলে আমি ইমোশনাল হয়ে গেলি, এই কারণে কম আলোচনা করি এখন। আচ্ছা দেখো বাবা, তো কি করা যায় শিশু শ্রমটার একটা ধারণা তোমাদের দিলাম। এখন দেখো এই মানুষটার জীবনে কি প্রভাব পড়ে। ধরো তোমার মতো বয়সী একটা ছেলে যদি হোটেলে কাজ করে, লেখাপড়া না করে, সে একটু বড় হইলো, বয়স হইলো, সে কি করে খাবে জীবনে? সে তো খুব ভালো লেখাপড়া করিনি, তার ওইভাবেই জীবন দারিদ্রতার মধ্যে কিন্তু কেটে যায়। তো এইটাই কিন্তু তার প্রভাব, পুরো একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায়। তো যদি কেউ স্বাবলম্বী থাকো, পারলে পালবা 1-2টা বাচ্চা, লেখাপড়ার খরচ দেবো। আমরা যেমন 2টা বাচ্চার লেখাপড়ার খরচ দিই আমাদের পরিবার থেকে, ঠিক আছে? তো যতটুকু পারো সম্ভব হয় তোমার স্বার্থের মধ্যে, তুমি চেঞ্জ, তুমি আগামীর বাংলাদেশ, তুমি সবকিছু, তোমার হাত ধরে দেশ চেঞ্জ হবে, ঠিক আছে? শুরু করবা। আরেকটা জিনিস হয় কি, এই টাইমে খুব ডিপ্রেস থাকে ছেলেপেলে, যখন এই পরিবার ছেড়ে এরকম জায়গায় কাজ করে, তখন দেখা যায় বিড়ি সিগারেট এইসব ঝুঁকে যায়। এমনি করে দেখে নেবো 8-9-5 বাজে, তারপর বেশি না। তো শিশু শ্রম বাবা এরকমই হয়, মা বাবা অসুস্থ হতে পারে, বিভিন্ন কারণে শিশু শ্রম গুলো হয়, বাট মেইন কারণটাই দারিদ্রতা, ঠিক আছে? সো তারপর একটা দৃশ্য তোমাদের বলি। হ্যালো, আসো বাচ্চারা, আসো। Yes, sir. আমি তোমাদের মতো বয়সী ছিলাম তখন। আমার বাবা, আমাদের তো ঠিকাদারি ব্যবসা, আমার একটা শিক্ষা দিয়েছিল জীবনের, আমি তোমাদের একটু বলি আজকে। এই শিক্ষাটা হলো কি, অনেক রাত্রেবেলা, শীতকাল, প্রায় 12টা 40 বাজে, সাইডের থেকে কেবল ইট বালি আসছে। তো আব্বু আমারে বলছে কি, চল তোর আজকে আমি জীবন দেখাবো মানুষের। ওই রাত্রে শীতে একটা শ্রমিক কাঁপতেছে, তারপরেও তারা কিন্তু বালি আনলোড করতেছে। কেন করতেছে, বা ইট আনলোড করতেছে? কারণ তাদের ওইটা দিয়ে খাবার হবে, যদি না করে তাহলে খেতে পারবে না। তো ওই জন্য বাবা বলছিল, যদি লেখাপড়া না করিস একদিন কিন্তু এরকম তোরও হবে, ঠিক আছে? তো লেখাপড়া করো, প্লাস মানুষ হয়। এই যে যদি আশেপাশে কোনো বাচ্চা পাও যারা তুমি পড়াইতে পারো, পড়াও, ঠিক আছে? হেল্প করে কাদের বেশি লাভ জানো? যারা ভিক্ষা করে, ওদের প্রতিদিন ভিক্ষা দিলে ওরা চেঞ্জ হবে না, কিন্তু এই যে যারা শ্রম করে, তাদের পারলে 10টা টাকা বেশি টিপস দাও, ঠিক আছে? তাদের পারলে একটু আন্তরিক হও, খাবার খেয়ে রেস্টুরেন্টে যেটা বেঁচে যায় ওদের দিয়ে দাও, ঠিক আছে? এরকম কিছু ছোট ছোট পরিবর্তন করো জীবনে, দেখবা অনেক বড় মানুষ হবে, বুঝছো? এগুলোর প্রভাব অনেক ভালো। আর ঝুঁকিপূর্ণ শ্রম এগুলো, এই যে ইট দিয়ে বাচ্চারা যেগুলো নেয়, এগুলো খুব দুঃখজনক। বাট পেটের টানে এই যে বাচ্চা ইট কাটতেছে, মানে এগুলো খুব হৃদয় বেদনাক, বুঝছো? খুব খারাপ লাগে। কিন্তু একদিন আশা রাখি যে এই দেশে একদিন সবই চেঞ্জ হবে, আস্তে আস্তে সব বাচ্চাই শিক্ষিত হবে, সব বাচ্চা একটা ভালো সমাজ গঠন করবে, ঠিক আছে? স্যার আর এই ছেলেটা এত শুকনা কেন? শুকনা বাবা খাইতে না পারে, তুমি ইটের ওইখানে কাজ করে দেখো, তাহলে বুঝবা যে শুকনা কেন। ম্যাল নিউট্রিশনে ভুগতেছে আমি শিওর। এখান দিয়ে সারাদিন কাজ করে ওরে 300 টাকা দেয়, ও কি খাবে ওই দিন? আচ্ছা, 1 নাম্বার, এই যে রেস্টুরেন্টে যে বাচ্চা কাচ্চা দেখলে ঠাস ঠুস করে থাবা বসাবা না কখনো, একটা মানুষের ভুল হইতে পারে, ঠিক আছে? তো প্রথম, এগুলো তো আগে হইতো, এখন দেশ অনেক আগাইছে, এরকম জিনিসপত্র নাই। তো ধরো বাসায় কাজ করে একজন, তোমার বিছানা গুছাচ্ছে, এই তুই এটা গুছালি না কেন, এই করলি না কেন, ওরে গালাগালি মারা, এই জিনিসগুলোর থেকে বিরত থাকবা। দ্বিতীয়, এইসব স্যার বাচ্চা অসুস্থ হলে চিকিৎসা করতে পারে না, পারলে চিকিৎসা করাই দিবা, ওষুধ দিবা, শারীরিক কাজ হয়তো বাংলাদেশে কোনো দুর্যোগ কিংবা কিছু হলে সবকিছুর দাম কমায় দেয়, আর আমাদের বাংলাদেশে সবকিছু বাড়ায় দেয় দাম। সবই ঠিক হবে একদিন, এই আশা করি। তোমাদের হাত ধরে ঠিক হবে, তোমরাই আগামীর বাংলাদেশ, ঠিক আছে? তো স্যার, বলো। স্যার খাবার হচ্ছে এমন একটা জিনিস স্যার, আমরা এখন বুঝতেছি না যে খাবার কতটা মূল্যবান। যখন স্যার মানে কষ্ট হয়, মানে খাবার যখন না খাওয়া হয়, তখন বোঝা যায় যে স্যার খাবারের কতটা মূল্য। খাবারের কষ্ট কি, এটা ততক্ষণ একটা মানুষ উপলব্ধি করতে পারে না যতক্ষণ না সে সে খাবার খাই, মানে খাবারের অভাবটা ভোগ করছে, ঠিক আছে? কিছু মুভি আছে খাবারের অভাব নিয়ে, এগুলো দেখলে বুঝবা, ঠিক আছে? স্যার একটা আমি বন্ধু ছিল আমার, স্যার আমি যে অ্যানিমে দেখছিলাম, দেখা আমার কান্নাই এসে পড়ছে। মানে এটার ভিতরে একটা ক্যারেক্টার ছিল, ও অনেক দিন যাবত না খাইয়া আছে, ওর এত কষ্ট, ওরা বলছে মাইরা ফেলবো, বলছে মাইরা ফেলো, বাচ্চা থেকে কি করবো, খিদার আবার জ্বালায় বাঁচি। এখান থেকেও কিন্তু মানুষ উঠে আসে। যেমন আমার একটা বন্ধু ছিল, ওরে আমি রাখতাম,
তো করোনার সময় তো ওর খরচ টরচ সব বাদ হয়ে গেছে। তো এমন অবস্থা না খেয়ে আছে, যেই ছেলে কম্পিউটার ইউজ করতে পারতো না, ও পুরা গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছে। কাজ শিখে একদম এখন একজন সফল ফ্রিল্যান্সার, মানে এখন তো বাড়িও বানাই ফেলেছে ফ্রিল্যান্সিং করে, ঠিক আছে। তো খাবারের টানটা ওরকমই, ঠিক আছে, যে খাবারের অভাবটা পায় সেই বোঝে। আমি তুমি এটা বুঝবো না কখনো, ঠিক আছে। থাকো বাচ্চারা, নেক্সট ক্লাসে দেখা হবে, ওকে? বলো। আচ্ছা স্যার আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।
Hi, hello guys.